তার কথা কর্ম বা তার আচরণ, তার দৃষ্টিভঙ্গি, তার রাজনৈতিক যে অভিলাষ, এটার যদি আপনি একটা বৃত্ত তৈরি করার চেষ্টা করেন, তাহলে দেখবেন সেই বৃত্তের যে পরিসর ছিল খুবই সংক্ষিপ্ত। তিনি একটি এমপি নির্বাচন করার জন্য চেষ্টা করেছিলেন। হওয়ার সম্ভাবনা ছিল 1%, না হওয়ার সম্ভাবনা ছিল 99%। তো বাংলাদেশে 300 জন এমপি তিনি যদি হতেনও, তাহলে সেক্ষেত্রে মানে তার রাজনৈতিক বৃত্তটা কোন পর্যায়ে থাকতো ওই সময়টিতে। আর যদি তিনি না হতেন, পরাজিত হতেন, তাহলে কোন পর্যায়ে যেত। অন্যদিকে যেটা হলো যে তার যে কর্মকাণ্ড, তো তার যে কর্মকাণ্ড এই তিনি যতদিন জীবিত ছিলেন, আমরা তার ব্যক্তিগত জীবন, তার বাড়ি, তার যে যাকে বলে অধিক্ষেত্র, কর্মের অধিক্ষেত্র, ইনকিলাব মঞ্চ কি করে বা তার সংসার কিভাবে চলে, তিনি কি করে জীবিকা নির্বাহ করেন, কাদের সাথে চলেন, এগুলো নিয়ে আমাদের আগ্রহ মানে সারা বাংলাদেশে যদি ধরেন সেই আগ্রহ ছিলই না বলতে গেলে। বরং তার কিছু কথাবার্তার কারণে তিনি অনেকের কাছেই দেখা যাচ্ছে যে অপ্রিয় ছিলেন। কিন্তু যখন তিনি আহত হলেন, এখন বিস্ময়কর একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে, যেটি ঘটার কথা নয়। এখন আজকে আমি এই ভিডিও যখন করছি তখন তার জানাজা হলো। ঠিক এই সময়টিতে মুক্তিযুদ্ধের যিনি উপপ্রধান তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন। যিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, জনাব এ কে খন্দকার, এবং বিস্ময়কর একজন পার্সোনালিটি। আমি তার সাথে চলেছি, তো বিস্ময়কর, মানে তার দিকে আপনার তাকিয়ে থাকতে হবে মুগ্ধতায়, কিন্তু পৃথিবী জানলো না। কিন্তু আজকে এই বাংলার মাটিতে জনাব ওসমান হাদির যে মৃত্যু হলো এবং যে জানাজা হলো, আমি আমার জীবদ্দশায় এইরকম জানাজা দেখিনি। এতটা মানে মানুষের যে অংশগ্রহণ, তাও আবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটাও দেখিনি। আর তার যে আহত হওয়ার পর যে তাকে নিয়ে মানুষের যে শোক, বিহ্বলতা, তারপরে মানুষের প্রশ্ন, মানুষের আবেগ, এটি একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। তো চলে যাওয়ার ফলে সরকার কি করলো, তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করা, আবার সেখান থেকে আনা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাফন করা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কবি নজরুল ইসলামের পাশে তাকে কবর দেওয়ার যে সিদ্ধান্ত সিন্ডিকেট পাশ করলো, এটি এই বাংলাদেশে অতীতে এভাবে কেউ পারত না। এমনকি যে জায়গাটাতে তিনি সমাধিস্থ হলেন, এখানে কবি নজরুলকে যখন সমাধিস্থ করা হলো, তখনও অনেকে যাকে বলা হয় দ্বিমত পোষণ করেছে, অভিযোগ করেছে যে বিশ্ববিদ্যালয় চত্বরে কেন কবি নজরুল সমাধিস্থ হবেন। ঠিক ওসমান হাদির ব্যাপারে যখন সিদ্ধান্ত হইল, এটি নিয়ে মনের মধ্যে কার কি আছে ডাজ নট ম্যাটার, কিন্তু এই বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে একটা সিঙ্গেল লোক এই মুহূর্তে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না যে এই বিষয়ে দ্বিমত পোষণ করে সামনে এসে একটা শব্দ বা একটা কুক দেওয়ার মতো ক্ষমতা রয়েছে। তো এই যে একটা ভাবাবেগ তৈরি হলো জনাব ওসমান হাদির জন্য, এটার নেপথ্য কারণ নিয়ে আলোচনা করব, সাইকোলজিক্যাল কারণ নিয়ে, মানসিক কারণ নিয়ে আলোচনা করব। আমাদের দেশে যেটি হয় সেটি হলো যে মানুষ যা কর্ম করে, মানুষ যে কর্ম করে সেই কর্মের 1%ও তার মৃত্যুর পরে আমরা এই পৃথিবীবাসী দিতে পারি না। এটাই বাস্তবতা, এবং এটাই মানে লক্ষ লক্ষ ঘটনার মধ্যে এটাই ঘটে থাকে। আপনি সারা জীবন অনেক কিছু করেছেন, অনেক কিছু করার পরেও দেখা গেল যে মৃত্যুর সময় আপনাকে নিয়ে কোনো আবেগ তৈরি হয় না। যেভাবে বললাম যে এ কে খন্দকার সাহেব এই একই দিনে তিনি মারা গেলেন যেদিন হাদির জানাজা হচ্ছে, কিন্তু তাকে নিয়ে কোনো মানে একটা উচ্ছ্বাস হয় না, কে গার্ড অব অনার দেবে। নর্মালি তো তিনি বিমান বাহিনীর প্রধান ছিলেন,
মুক্তিযুদ্ধের সে উপ অধিনায়ক ছিলেন, পরবর্তীতে মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। তো তাকে নিয়ে তো সংসদের সেই দক্ষিণ প্লাজাতে বিশাল আয়োজন হওয়ার কথা, কিন্তু কে দিবে, সময় কোথায়? তিনি একজন সাবেক আওয়ামী লীগ নেতা, তাকে এখন সেলিউট দেওয়ার মতো অবস্থা নেই বললেই চলে। তো সেখানে এরকম উসমান হাদির যে ঘটনা, সেই উসমান হাদির এই ঘটনা যদি এখন দেখা গেল যে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতা যদি ইন্তেকাল ফরমান, তো উসমান হাদির এই সংবর্ধনা, জানাজার সংবর্ধনা, যেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার মাধ্যমে দেওয়া হলো, এটা আগামী দিনে যারা পলিটিক্স করবেন, রাজনীতি করবেন, তাদের জন্য এটা একটা থ্রেট। এখন এই যে আমরা সবাই দুঃখ প্রকাশ করছি, আমরা সবাই অংশগ্রহণ করছি, আমরা সবাই সাড়া দিচ্ছি, আমরা সবাই জনাব উসমান হাদির বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছি, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? কেন আমরা এই কাজগুলো করছি? আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো যে এর বিষয়টা নিয়ে আপনি চিন্তা করেছেন কিনা? আমি নিশ্চিত আপনি চিন্তা করেননি। আমরা কেবলই মাত্র ফ্যাক্ট, উসমান হাদি মারা গেছেন, এই ঘটনাটা আমরা শুনছি। তারপরে এই ঘটনা কেন্দ্রিক যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে বা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, ক্রিয়া হচ্ছে, প্রতিক্রিয়া হচ্ছে, সেইগুলোর সঙ্গে আমরা রেসপন্ড করছি। উসমান হাদি যাকে বলা হয় আহত হলেন, আমরা সবাই কান্নাকাটি শুরু করলাম। উসমান হাদি সিঙ্গাপুরে গেলেন, আমরা সবাই প্রার্থনা করলাম। তিনি লাশে ফিরে আসলেন, আমরা সবাই জানাজাতে অংশগ্রহণ করলাম। তো উসমান হাদির মৃত্যুর সংবাদ শুনে আমরা প্রথম আলো পুড়িয়ে ফেললাম, বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে আগুন দিলাম। তারপরে এই যে এতগুলো ঘটনা ঘটলো, এই ঘটনাগুলো ইসে যাকে বলা হয় স্বাভাবিক ঘটনা নয়। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেই কথাগুলো আমি এখানে বলার মতো সাহস পাচ্ছি না। আপনারা বুঝতে পারছেন, আপনাদের মতোই আমার অবস্থা। তো এইটা কেন হলো, এটা কেন হলো, এই বিষয়গুলো যদি আপনি দেখেন, তাহলে মানুষের মন নিয়ে, স্বপ্ন নিয়ে, বিজ্ঞান নিয়ে সবচেয়ে এই গত 400-500 বছরে সারা পৃথিবীতে যাদেরকে বলা হয় যে মাস্টার মাইন্ড, মানুষের হৃদয় এবং মন, মস্তিষ্ক নিয়ে যারা গবেষণা করেন, তাদের মধ্যে সিগমন্ড ফ্রয়েড, আবার বলছি সিগমন্ড ফ্রয়েড। তো সেই সবচেয়ে বড় দার্শনিক, সাইকোলজিস্ট, স্বপ্ন বিশারদ, তাকে যদি এখন এই বাংলার এই সময়টা নিয়ে প্রশ্ন করা হতো, তিনি সম্ভবত এই যে অবস্থা, সেই অবস্থা দেখে তিনি যাকে বলা হয় জ্ঞান হারিয়ে ফেলতেন। কারণটা হলো 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ তারা বিভ্রান্ত, ভীষণ রকম বিভ্রান্ত। এতগুলো মানুষ 1971 সনেও বিভ্রান্ত ছিল না। ওই সময়টাতে মুক্তিযোদ্ধা ছিলেন, যাদেরকে অন্তঃস্থল থেকেই মানুষ ভালোবাসত। ওই সময়টাতে রাজাকার ছিলেন, একটা বিরাট অংশ তাদেরকে ভালোবাসত। ওই সময় আলবদর ছিলেন, আসাম ছিলেন, শান্তি বাহিনী ছিল, পাকিস্তান আর্মিদের দোসর ছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে পাকিস্তান আর্মির নাম করা সব দালাল ছিল, সর্বজন শ্রদ্ধেয় দালাল ছিল। যারা মুক্তিযুদ্ধ, আপনি চিন্তা করেন যে আমরা যে আব্বাস উদ্দিনকে খুব সম্মান করি না, আব্বাস উদ্দিন, তো শিল্পী আব্বাস উদ্দিন, তার পরিবার মোস্তফা জামান আব্বাসী, ফেরদৌসী রহমান, এরা সবাই পাকিস্তান প্রেমী ছিলেন, এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিলেন। আমরা এই যে জহির রায়হানের বড় ভাই মনির চৌধুরী আমাদের রামেন্দ্র মজুমদার, ফেরদৌসী মজুমদার, রামেন্দ্র মজুমদারের হলো সম্বন্ধী, আর শমিকা ছাড়ের যাকে বলা হয় বাবা, না শমিকা ছাড়ের বাবা না, মনির চৌধুরী, যে কবির চৌধুরীর হলো যাকে বলা হয় বড় ভাই মনির চৌধুরী, কি ছিলেন? পাকিস্তানপন্থী ছিলেন, রাজাকারপন্থী ছিলেন। কিন্তু
এরকম সর্বজন শ্রদ্ধেয়। তাহলে চিন্তা করুন যে ৭১ সনে যে যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, কিন্তু সমাজটা একটা স্ট্যাবল ছিল এবং যার যার জায়গাতে তারা শতভাগ নিশ্চিত ছিল যে তারাই বিজয়ী হবেন এবং বিভ্রান্ত ছিলেন না কেউ। সবার মধ্যে একটা আশা ছিল। আওয়ামী লীগ যারা করতেন প্রচণ্ড স্বপ্ন নিয়ে তারা জীবন বাজি রেখেছেন যে আমরাই জিতব। রাজাকার যারা করেছেন তারা শতভাগ নিশ্চিত ছিলেন যে আমরাই জিতব। ফলে কি হলো, সমাজের মধ্যে হতাশা ছিল না, ক্রোধ ছিল, রাগ ছিল, স্বপ্ন ছিল। বাট অ্যাট দিস মোমেন্ট 18 কোটি মানুষের মধ্যে হতাশা। কেউ তার নিজের অবস্থানে সুখী নয়। একজন সিঙ্গেল লোক স্বপ্ন দেখতে পারছেন না, সামনে এগুতে পারছেন না। প্রত্যেকটা মানুষের মধ্যে সীমাহীন আতঙ্ক। কেউ এখানে আশ্বাস দিতে পারছেন না, প্রশ্বাস দিতে পারছেন না, নিরাপত্তা দিতে পারছেন না, কিন্তু সকলেই ভয় পাচ্ছেন আর ভয় দেখাচ্ছেন একা একা। তো এভাবে 18 কোটি মানুষের মধ্যে সম্মিলিতভাবে হতাশা, দুঃস্বপ্ন, আতঙ্ক, ভয়, অভাব, অভিযোগ, নিরাপত্তাহীনতা থেকে শুরু করে যা কিছু রয়েছে সবকিছু টগবগিয়ে টগবগিয়ে ফুটছে। আর যখন এরকম একটা ভয় থাকে তখন মানুষের মানবিক চরিত্র থাকে না। মানবিক চরিত্র কি? হিদায়া, ভালো এবং মন্দের পার্থক্য করা, ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া, অন্যায়কে ঘৃণা করা।